প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিশেষ করে রাজনৈতিক প্রসঙ্গ আলোচনা করি। আজ আমরা দেশে যে রাজনীতি কোন পথে যাচ্ছে, বিশেষ করে আমরা নাম দিয়েছি আজকের অনুষ্ঠানে রাজনীতির ময়নাতদন্ত। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের অতিথি একজন, তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন বদিউর রহমান, সাবেক সচিব। আপনাকে স্বাগত জানাই। শুরুতে আপনাকে যেটা জানতে চাই, আপনি এনবিআর এর সাবেক চেয়ারম্যান। এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ করা হয়েছে, সরকার এটা করেছে। আমরা দেখছি যে তা এনবিআর কর্মকর্তা যারা ছিলেন তারা অসহযোগ আন্দোলন শুরু করেছে। বেশ রাজস্ব খাতে অচল অবস্থা দেখা দিয়েছে এবং পদ পদবি নিয়ে তাদের আপত্তি আছে, এগুলো আপনি জানেন। তা এখন সরকারের এই যে উদ্যোগ, আপনি সাবেক এনবিআর সাবেক চেয়ারম্যান হিসেবে এটাকে কিভাবে দেখেন? ভালো মন্দ দিক যদি একটু বিশ্লেষণ করেন বোঝার জন্য। ধন্যবাদ। এই দুভাগ করার যে পরামর্শ কমিটি সরকার করেছে, সেখানেও কিন্তু এনবিআরের দুজন চেয়ারম্যান ছিলেন, ডক্টর নাসির এবং আব্দুল মজিদ, ডক্টর মজিদ, তারা সেখানে ছিলেন। তাহলে দুইজন চেয়ারম্যান সেখানে ছিলেন, সাবেক চেয়ারম্যান। আর এনবিআরের আবার এখন তিনজন চেয়ারম্যান অন্য দিক থেকে বেকায়দা আছে। নজিবুর রহমান, ও তো জেলে আছে, আটক হইল। দীর্ঘকালীন ছিল যে ইমিডিয়েট আগের যে চেয়ারম্যান রহমতুল মুনিম, পত্রিকা দেখলাম তার আবার বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাইলে সেও একটা ঝামেলার মধ্যে পড়ল। আর বর্তমান যে চেয়ারম্যান আছে আব্দুর রহমান, তো এনবিআরের লোকই ছিল, ট্যাক্সেশন ক্যাডারের, তার অপসারণীয় দাবি হইতেছে। তাহলে পাঁচজন তো এই চ্যানেলের মধ্যে পাঁচজন চেয়ারম্যান এসে গেল। তো বাকিগুলোকে কি জন্য আসে, দুইটা ভাগ করা নিয়ে আমি একটু হতাশ হয়েছি। বিষয়টা খুব তড়িঘড়ি করে হয়ে গেছে। সংস্কার করতে করতে কতগুলো কমিটি করলো, প্রথম 5টা 6টা, পরে আরও 5টা রিপোর্ট দিল। এখন সে সংস্কার থেকে পরে আবার প্রথম রাউন্ড টেবিলের পরে এবার ঐক্যমত্য কমিশন করে তাদের সাথে আবার বসতেছে। তো এনবিআরের বিষয়টা তো নিয়ে এত বেশি আলোচনা হলো কিনা আমি দেখলাম না, এবং রিপোর্টটা কি দিল সেটাও প্রকৃতপক্ষে পুরোটা দেখলাম না, বুঝতে পারলাম না। দুইটা ডিভিশন করে যুক্তি দেখাচ্ছে যে নীতি একজন প্রণয়ন করবে, বাস্তবায়ন আরেক বিভাগ করবে, তাতে নাকি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না। কিন্তু তার উল্টোটা যদি বলি যে দুইজন দুইটা করলে আমি যেটুক নীতি করে দেব, বাস্তবায়নে সেটা করবে না, তখন আপনি রেভিনিউ কালেকশন কিভাবে করবেন? বরং একজনে করলে দুটার মধ্যে যে কোহেশন থাকে, সেই ইন্টিগ্রিটিটা তো এখানে বরং নষ্ট হইল। নাম্বার ওয়ান। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমি যখন চেয়ারম্যান ছিলাম 2007, তার আগের থেকে চিটং পোর্টকে দুই ভাগ করার একটা প্রস্তাব আগের থেকে চলে আসতেছিল, এবং আমি গিয়ে শেষ মুহূর্তে পেলাম সেখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুইটা কমিশনারের আন্ডারে দেওয়ার জন্য একটা ভাগ হয়ে গেল। আলটিমেটলি সেটা টিকে নাই, বন্ধ করতে হলো। এখন এই দুইটার মধ্যে যে পয়েন্টগুলো অসহযোগের তাদের দাবি, কোথাতে কারা আসবে? যারা এনবিআরের নিজস্ব রাজস্ব বোর্ডের লোক, তাদের পজিশন কি হবে, তাদের প্রমোশন প্রসপেক্ট কি হবে, আর বাইরের প্রশাসন ক্যাডারে ওরা কোথায় আসবে? আমি আমার আত্মজীবনীতে ডুমুরিয়া থেকে সচিবালয়, সেখানে এনবিআর প্রসঙ্গে লিখতে গিয়ে বলছিলাম, সেখানে আমি কমেন্ট করলাম যে ট্যাক্সেশন ক্যাডার এবং শুল্ক ক্যাডার, কাস্টমস ক্যাডার, এই দুই ক্যাডারের হাইয়েস্ট অ্যাপেক্স পোস্ট থেকে সেখানে চেয়ারম্যান দেওয়ার সরকার বিবেচনা করা দরকার। এটা বাইরের থেকে সবসময় রেভিনিউর জন্য ফরেন থেকে এসে, আপনার প্রশাসন থেকে এসে সবসময় চালাচ্ছে, তাদের জায়গা ভালো সেখানে দেখ না। কারণ ওই দিক ক্যাডারে কিন্তু তুলনামূলকভাবে ব্রিলিয়েন্ট ছাত্র আসতেছে। এমন জন ছিল, অল ক্যাডারে ফার্স্ট হওয়া ছিল সেখানে কাস্টমস ক্যাডার ছিল ডক্টর রফিক, অন্যেরও ভালো রেজাল্টের ছিল। যদিও আমার ওপিনিয়ন এত ভালো বেশি মেরিটোরিয়াস সেখানে দরকার নাই, কিন্তু তাদের থেকে সে অ্যাভিনিউজটা খুললে ভালো হতো। এখন যেটা দুটা ভাগ করা হলো, এটাতে আমার মনে হইলো যে এটা আমি ব্যক্তিগতভাবে এটা সাপোর্ট করছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আরও ধীরস্থিরভাবে চিন্তাভাবনা করে আগানো উচিত ছিল।
আমি যেটুক ফলপ্রসূভাবে করতে পারবো না সেটুক তড়িগড়ি করে না করাই ভালো। এই যে এখন যে রিপারকাশনটা, এই অসহযোগটা, এটা কি মাথায় আনা হয় নাই যে আমি কি অবস্থায় যাচ্ছি, কেন যাচ্ছি, হিতে বিপরীত হয় কি না? অন্য সংস্কার কোনোটাতে যান নাই, ঐকমত্য কমিশন করতেছেন, এটা চট করে অধ্যাদেশ জারি করে ফেললেন, কারণটা কি? এখন সংস্কার নিয়ে কিছু কথা মাঝে মাঝে হয়, একটা রসালো গল্প বলি সিরিয়াস কথার মধ্যে। আমাদের দেশে তো কনসালটেন্সি আছে, কোনো কিছু হইলে আমরা নিজেরা পারি না, বাইরের থেকে হায়ার করি আনি। যেমন ইউনূস সাহেবও বাইরের বহুত লোক নিয়ে আসতেছে, বিদেশ থেকে আনতেছে, এখানে এরে দেবে, ওখানে ওরে দেবে, যারা দেশের সাথে ক্লোজলি রিলেটেড সবসময় ছিল না সেগুলো আনছে। তো এখন এক জায়গায় এক অফিসে বসে পণ্ডিত ব্যক্তিরা মাসের পর মাস, বছরের পর বছর কেবল কাজ করতেছে। তো তাদের অফিসের সামনে এক ছেলে একটা গোড়ার ঘাস খাওয়ায় আর কি। সে প্রত্যেক দিন দেখে, কয়েক মাস এরকম দেখলো, একদিন জিজ্ঞেস করে বসলো, জানালা যে আপনারা এখানে কি করেন মাসের পর মাস? বলে যে আমরা মাসের পর মাস কী করতেছি তুই বুঝবি কি, আমরা এই যে তোর যে ঘোড়া আছে, এই ঘোড়ার উপরের মাড়িতে দাঁত কয়টা এটা নিয়ে গবেষণা করতেছি। তো এটার জন্য এত মাস লাগতেছে, এত লোক। ওই যে প্রথমে রিপোর্ট লিখবে, তারপরে A4 সাইজে বাইন্ডিং করবে, এক্সপায়ার করবে, তারপরে তার উপরের কমিটি দেখবে, তারপরে আবার ওটা রিভিউ হবে, এইভাবে কালি বছর কাটাচ্ছে আর কি। ওই বাচ্চা ছেলেটা বলল যে এত মাসকে মাস, এত দোনা, এত কাজ করা লাগে, আমার গোড়াটা এসে দড়ি হা করে দেখলেই তো আপনারা বুঝে যান উপরের মাড়িতে কয়টা দাঁত আছে। এখন কিছু সংস্কার যদি এরকম দশা হয়, প্রথম একবার বসবেন, তারপরে আপনি সেটার পরে আবার ওইগুলা নিয়ে আবার রিহার্সেল করার জন্য ঐকমত্য করবেন। এখন ঐকমত্য হওয়ার পরে আবার কি করবেন, মহা ঐকমত্য করবেন কি না, কাজ কি করতেছেন সেটা ওইদিকে চিন্তা করতেছেন। আর এনবিআর যেটা রেভিনিউ কালেক্ট করে, আর সময়টা কি, মোক্ষম সময় আপনার বাজেট হচ্ছে, হ্যাঁ এই যে জুন মাস আসতেছে, বাজেট দেবেন, এই কাজের সময় বছরের শেষ দিক দিয়ে এপ্রিল মের দিকে রেভিনিউ কালেকশনের আর একটা ভালো চাপ থাকে। তো এই সময় যদি শীতকালে যদি গরমকালের ওয়াজ হয়ে যায়, ফোরসাইট না থাকে, তাহলে যা হয় এখন তাই হলো। কিন্তু আপনি বলছেন যে দুইজন সাবেক চেয়ারম্যান ছিল কমিটিতে, তো তাহলে তারা কি পরামর্শ দিল, আর তাহলে এখন তাহলে করণীয় কি? সব পরামর্শ তো যাই না, এখন যেটা করণীয় হবে এই অবস্থায়, এদের দাবি তো এটা অধ্যাদেশ বাতিল করা। চেয়ারম্যানও অপসারণ বলতেছে, এটা একটা দাবি হয়ে আসছে। চেয়ারম্যানও অপসারণ করে আরেকজন আসবে, সেগুলো ভিন্ন জিনিস। অধ্যাদেশ বাতিল যদি করতে সরকারের ইগোতে লাগে, করে ফেলছে, তাহলে অন্তত স্থগিত করুক। কারণ সরকার তো যেখানে আন্দোলন করে তখন সেটা মাইনা নেয়, যেটা হয় মাইনা নেয়, যেটা হয় মাইনা নেয়। ওই যে যাবে, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এর আগে 9 মাসে বলছে যে নিষিদ্ধ হবে না, আমরা এটা চিন্তা করব না, এটা রাজনৈতিক ব্যাপার, তারপরে যেই চাপ দিল করে ফেললো। তো এটা তো এরকম একটা চাপ হয়ে গেল। ক্ষতিটা হচ্ছে তো দেশের রেভিনিউ কালেকশনের ক্ষতি হচ্ছে। জি। আপনি দুই ভাগ করে কখন ফলপ্রসূ করতে পারবেন, সেই গাইডলাইন কোথায়, কবে করবেন, কিভাবে করবেন, তো সেগুলা যেহেতু এখনও ঠিক হয় নাই, বাস্তবায়নে যেতে পারছেন না, তাহলে এত তাড়াতাড়ি এটা করার দরকারটা কী ছিল? জি। হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। জি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে আপনি দেখছেন দেশে কি হচ্ছে। বিএনপি এবং এনসিপির মধ্যে মনে হচ্ছে এক ধরনের ছায়াযুদ্ধ, যে কে আসলে কতটা শক্তি প্রদর্শন করতে পারে। এদিকে মেয়র, তাকে শপথ পড়ানো হোক, মামলা, এদিকে কোর্টে এক ধরনের, কোর্ট থেকে ভার্ডিক্ট পেয়েছে। আবার এনসিপি যাচ্ছে নির্বাচন কমিশনে তাদের পদত্যাগ বা পুনর্গঠনের দাবিতে। তো বিষয়টা কেমন যেন একটু শক্তি প্রদর্শনের জায়গায় চলে গেল, নাকি আসলে এর পেছনে কি, আপনার ব্যাখ্যা কি? এখন তো যা হচ্ছে সবগুলো তো শক্তি প্রদর্শনে হচ্ছে। এই সরকার আসার পরে আপনি সচিবালয় ঢুকে চাপ দিয়ে পরীক্ষা ছাড়া পাশ নিয়েছে না, শক্তি প্রদর্শন হয়েছে না? এখন শক্তি প্রদর্শনে যারা টিকে থাকে তারা টিকে যাচ্ছে। আর সরকার নিজে নিরপেক্ষ কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, বাইরে কথা উঠতেছে। যে আমিও এক টেলিভিশনে বলছিলাম যে যারা নূতন জানাফা দলটা করছে, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টির জাফার মাঝখানে না একটা যোগ করে জাতীয় নাগরিক পার্টি যেটা হলো, এদের মুরব্বিকে,
এদের মুরব্বি নিয়ে তো বাইরে রাজনৈতিক মহল সবাই বলে খোদ ইউনূস সাহেব হইল তো এদের মুরব্বি, কারণ উনি বলছে ছেলেরা একটা দল টল করতে পারে, তো তাদের প্রোটেকশন এরা দিচ্ছে। তো সেইটা হওয়াতে দেখা যায় এরা যখনই একটা আন্দোলন করে তখনই এটা পাশ হয়। হাইকোর্টের ভিতরে আন্দোলন করে বিচারক নামাই দেবে, ওটা সরাই দেবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ এতদিন বলে আসলো, আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করতেছেন আপনি? কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ 9 মাস পরে কেন করতেছেন? আগে বলে আসতেছেন না? আওয়ামী লীগও তো জামাত নিষিদ্ধ শেষ দিক দিয়ে এরকম করছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্যে তো আপনি বিচার করেন, হাসিনার বিচার করেন, যারা চুরি করছে সবগুলোর বিচার করেন। বিচার করার জন্য আগাইতে পারেন না, 9-10 মাসে কোনোটা আগাইতে পারছেন না, সেই জায়গায় আপনি দল নিষিদ্ধ করে আরেকটা ঝামেলা সৃষ্টি করে দিলেন। শক্তি প্রদর্শনের কথা বলছিলেন, তাহলে এই বিএনপি তো একটা বড় দল, আর এই যে এনসিপি তো খুবই কেবল একটা গঠিত একটা দল, তো এখানে শক্তি প্রদর্শন এই বিএনপি শক্তি প্রদর্শন এখন করছে না, একটু দেখছেন না? ইশরাকের শপথ নিয়ে শক্তি প্রদর্শন হইল, প্রথম কর্পোরেশনের ভবন ছিল ওখানে, সেখান থেকে চলে আসলো কোথায়, মৎস্য ভবন আসলো, তারপরে এখানে আপনার ইয়েতে চলে আসলো না, কাকরাইলে আসলো না। তো শক্তি প্রদর্শন হওয়ার পরে তো চাপে কাজ তো হয়েছে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাইয়ে তো এখন বললো শপথ করাতে আর অসুবিধা নেই। এখন তো নূতন দাবি আবার ওই যে 2 উপদেষ্টার পদত্যাগ, শক্তি প্রদর্শনই তো হচ্ছে। আর বিএনপি কিন্তু আগের থেকে বলে আসছিল, টকশোতেও আমার সাথে কাজ করেছে বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও বলছে আমরা যদি নেমে যাই তা আমরা তো সরকারকে সবসময় সহযোগিতা করে আসতেছি, তখন কি দশা হবে। তো এখন দশাটা হইল, নামলো তো, শক্তি প্রদর্শন দিলে যার শক্তিতে সে চলে আসবে, অসুবিধার কিছু নেই। আর কিছু জিনিস হয়ে যাবে, এত বেশি শক্তি সব দিকে হচ্ছে, এনবিআরে অসহযোগ হচ্ছে, ইশরাকে নিয়ে বিএনপির সেটা হচ্ছে, আবার এনসিপি নির্বাচন কমিশনটা বিএনপির অফিস বলতেছে, সেখানে গেল, এই জাতীয় কতগুলো শক্তি যদি একসাথে রাস্তায় নামে, সেক্ষেত্রে ইউনূস সরকারের কী দশা হবে? দশাটা হয়ে যাবে, আমি তাকে 5 বছর থাকার জন্য সবসময় বলতেছিলাম যে অন্তত হাসিনার যে কয় মাস গেলে ওটা বাদ দিয়ে থাকুক, আশার আলো দেখান, কিন্তু উনি তো নিজে লেজে গোপরে করে ফেলতেছেন। এখন অবস্থাটা এমন পর্যায়ে আসতেছে যে বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা অবস্থার মধ্যে পড়তেছে, সামাল দিতে পারতেছে না তো। এবং শক্তি প্রদর্শন যখনই হচ্ছে তখন তো মেনে নিচ্ছে, উনি তো পারেন নাই, তাহলে ওনার হিডেন এজেন্ডার মধ্যে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, তাদের বিচার হবে বলে আসতেছে, তাহলে যেই এরা ঘেরাও করলো, আন্দোলন করলো, তখন নিষিদ্ধ করে দিল। একটু ট্যাক্টফুলি করেছে যে বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, দল এখনও ডাইরেক্ট নিষিদ্ধ সেটা বলে নাই। আর একটা হইলো নাচনাবুড়ি, আরও হইলো ডোলের বাড়ি, এটা পাওয়ার এই সরকারের সিদ্ধান্ত হইল তড়িঘড়ি না করে হুট করে আপনার ইলেকশন কমিশন আবার নিবন্ধন স্থগিত করে দিল, কেমন? তো তাহলে হচ্ছে কি, শক্তি প্রদর্শন এগুলো হচ্ছে না, নেচারালি উইড আউট হইতে দিয়ে দেন। মুসলিম লীগ উইড আউট হয়ে গেছে, আপনি তারা তো কার্যক্রম এমনি চালাতে পারতেছে না, তাহলে নেচারালি উইড আউট হয়ে যাবে। আর বিচার করেন তখন আরও উইড আউট হবে। এখন একজনে দমক দিল, করে দিলেন, এরপরে আরেক দমক দিল যে এখন কি এই দুজনের বাদ দিয়ে দিবেন 2 উপদেষ্টা? তাহলে কি হবে সেটাই তো কথা। আপনি যেটা বললেন যে লেজে গোবরে অবস্থা, কিন্তু আজকে যদি দেখেন গত 1 সপ্তাহ ধরে যে আন্দোলনের পর বিভিন্ন আন্দোলন, বিভিন্ন গার্মেন্টস থেকে আরম্ভ করে নার্স বলেন, শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন, বিভিন্ন জন দাবি নেওয়া হচ্ছে, কোনো না কোনো ফর্মে সেটা মেনেও নেওয়া হচ্ছে। তো তাহলে এইভাবে রাজপথে কি ফয়সালা হবে? আর এই যে জনগণের যে ভোগান্তি আজকে শহরে দেখেছেন, পুরো শহর মনে হচ্ছে একটা মানে থেমে থাকা শহর। তো এই ভোগান্তি, তার মানে সরকারের প্রেজেন্স কি আসলে দেখা যাচ্ছে? সরকার নামে তো সরকার আছে, ইউনূস সরকার আছে। 3 দিন যে সরকার ছিল না তখনও তো আমরা চলেছি না, তুলনামূলক তো ভালোই ছিলাম হয়তো। পরে যখন আক্রমণ হইল, এদিক সেদিকে বাড়িঘর লুটপাট শুরু হলো, সেসব প্রশ্ন আসলো। এখন সরকারের এক্সিস্টেন্স আছে কিনা এটা সরকার নিজে ভালো করে বুঝে, সরকার আছে কিনা, কিছু করতে পারে। কিন্তু একটা জিনিস হইল, ইউনূস সাহেবের পলিসিটা আছে, বুদ্ধি আছে, উনি সাংঘাতিক ঠান্ডা মাথার মানুষ। সেই বুদ্ধিগুলা কি হচ্ছে, উনি তো ডিসেম্বর থেকে জুন বলেছেন, ওনার একটা টার্গেট ছিল কমপক্ষে 2 বছরের একটা হিসাব ওনার আছে। এই জন্য উনি আগের বার যে
111 ওনাকে চাইছিল, উনি তখন আসেন নাই, যেহেতু মাত্র 3 মাসের কথা কনস্টিটিউশনালি ছিল। কিন্তু পরে যখন ফখরুদ্দিন সাহেব 2 বছর কাটায় দিল, পরে তো ওনার একটু আফসোস হয়েছে যে এরকম হলে তো উনি আসতে পারতেন। তো এইবার যেহেতু উনি সুযোগে এসে গেছেন, যেটা আমি আগেই লিখছি যে উনি এসে যাচ্ছেন অস্বাভাবিক সরকার হলে, ওনার সুবিধা হইল এখনও উনি সব দাবি মানবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেনে গেছে না, এটা করবো এটা করবো, ওটা করতে করতে তো ওনার টেনিউর শেষ হয়ে যাবে। তাহলে বেকায়দা পড়বে রাজনৈতিক সরকার যে আসবে তাদের উপরে, যে আমি থাকলে তো দাবি মানছি, এটা বাস্তবায়ন করতাম, ওরা করতে পারতেছে না। ওনার তো দাবি মানতে অসুবিধা নাই, কারণ উনি ইমপ্লিমেন্ট করবেন না। কেমন ওনার যে যদি জুনের মধ্যে উনি ইলেকশন দেন ওয়াদা মাফিক, তাহলে এর মধ্যে তো এগুলো ইমপ্লিমেন্টেশন হবে, তাহলে উনি পপুলার থাকলেন, দাবি মানছে তো, কিন্তু বাস্তবায়ন হবে না। এই ঝামেলাগুলো যাবে পরে ইলেকটেড গভর্নমেন্টের উপর যাবে, সেই সময় এগুলার ভোগান্তিটা আসবে। উনি তো খুব কায়দা করে দাবি মেনে নিল সহজভাবে, কিন্তু বাস্তবায়ন করবেন কিভাবে? হট সিটে যাওয়া, ক্ষমতায় থাকা আগে এক জিনিস বলা, বাস্তবায়নে আরেক জিনিস বলা, এটা কঠিন। এটা আমরা পলিটিক্যাল সায়েন্সের আচ্ছা, এই যে ভোগান্তির কি হবে? আমরা ভোগান্তি, আপনি ভুগবেন, অসুবিধা কী আছে? এই ভুগে থাকবেন, মানে এটাই ভবিতব্য। জি। এখন যে অবস্থা চলতেছে আপনাকে ভুগতে হবে, আর আপনি বিচার পাবেন না তো। আপনাকে যদি রাস্তাঘাটে কেউ দূরে মেরে ফেলে এখন, সেটাও তো আপনি কোনো রেমিডি পাবেন না। যা যেভাবে হতেছে, এটা মব জাস্টিস না কি বলতেছে, মব জাস্টিস, মব ইনজাস্টিস, একজনে এক এক নামে বলতেছে। তো এটা আপনি সামাল দিবেন কীভাবে? সামাল তো হচ্ছে না। আপনি 2 মাস করে বাড়াচ্ছেন। আমাদের আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন, তো তারা কিছু করতে পারতেছে না তো। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো যে কি ঠেকাতে পারছে? পারে নাই তো। গাজীপুরে যখন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আক্রমণ করতেছে, মাইকে অ্যানাউন্স করে দেওয়ার পরে যখন একটা ঘটনা উল্টো ঘটে গেল, তখন যাইয়া ওইখানে এটা একটু সাইজ হয়ে গেল। তারপরে আপনি নাম দিলেন কি অপারেশন ডেভিল হান্ট। তো ডেভিল হান্ট হইলে এবার অ্যাঞ্জেল কারা, তারা কার থাকবে? যেটা ধরা পড়বে এটা ডেভিল হয়ে যাবে। এখন নাম আবার বলছেন না, ডেভিল হান্ট থাকবে না। তো আপনি কন্ট্রোল তো করতে পারতেছেন না, সিস্টেমে উঠে যাচ্ছেন না, কারণ সরকারের মধ্যে তো দক্ষ লোকও নাই। যেটা বলছিলাম যে $1 মিলিয়ন কোশ্চেন, নির্বাচন কবে হবে? এখন ইউনূস সরকার কি বলেছেন যে ডিসেম্বর টু জুন, এটা সবসময় বলে আসছে। সেনাপ্রধানের বক্তব্য আপনি শুনেছেন, যেটা পত্রপত্রিকা আসছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এখন নির্বাচন কবে হবে, রাজনৈতিক দলগুলো যেমন আস্থা রাখতে পারছে না যে কবে হবে। রাজনৈতিক দলগুলো এক এক দল এক এক সময় চাচ্ছে, কেউ ডিসেম্বর, কেউ জানুয়ারি, কেউ ফেব্রুয়ারি, কেউ ঈদের আগে, কেউ ঈদের পরে। সেনাপ্রধান বলছেন যে ডিসেম্বরের মধ্যেই হতে হবে। আপনি কি দেখেন এখানে? এর আগে আপনার $1 মিলিয়ন বলেন, $1 বিলিয়ন বলেন, তার আগে এই যে স্ট্রাইকের আন্দোলনটার একটা শানে নজুল আছে। বাইরে একটা কথা হচ্ছিল যে চিটংয়ে মেয়র তো শপথ গ্রহণ করে ফেলছে, যেহেতু রায় পেয়েছে, এটাখানে কেন করা নাই, এটা নিয়ে একটা সমালোচনা আছে বাইরে, যে সেটা হইল ঢাকা উত্তরে প্রশাসক দিয়েছে। এই প্রশাসকের সেখানে আবার আন্দোলন করেছে গণ অধিকার পরিষদ নূরের ওরা। ওটা নিয়ে আবার ঢাকা উত্তর ডাউসিক উত্তর সিটি কর্পোরেশন আবার ব্যাখ্যা দিচ্ছে তার লোকজনকে টেন্ডার দেয় না সেই জন্য। কিন্তু যে আসছে মিস্টার এজাজ, যার সবসময় ঠিক থাকে না মেজাজ, এই এজাজ কোথার থেকে আসছে, তার শানে নজুল কি? তার একটা কাজ আমি প্রত্যক্ষ করেছি, মিরপুরে বিভিন্ন রাস্তায় মানুষ গেট লাগিয়েছে নিজেদের খরচে, তাদের নিরাপত্তার জন্য হোক, গাড়ি ঘোড়ার ঝামেলার থেকে বাঁচার জন্য। এজাজ এসেই মেজাজ খারাপ করে গত 24 এপ্রিল পটাফট তার বুলডোজার নিয়ে কিছু গেট ভেঙে দিল, আবার ট্রাকে করে উঠে নিয়ে গেল। আচ্ছা, ভাঙ্গার আগে তো একটা নোটিশ দেবে যে তুমি নিজে সরাও, নাহলে আমি ভেঙে ফেলবো। আর ভাঙলোটা কেন? ভেঙে গেট নিয়ে আসছে, বুলডোজার সংস্কৃতি। তো এখন এই এজাজকে নিয়ে তো প্রশ্ন উঠতেছে, হুইজ হি? এরা বলতেছে কি হিজবুত তাহারিক না কোথার থেকে আসছে। ওইটার সাথে তখন ছিল যে এরাদের নাকি সরকারের খেয়াল ছিল, স্থানীয় সরকার উপদেষ্টাদের নাকি খেয়াল ছিল, যদি স্ট্রাইকের শপথটা না করায় ঠেকানো যায়, দরকার হলে সেখানেও একটা প্রশাসক দেবে নিজেদের সুবিধার জন্য। তো এটা বোধহয় এখন বন্ডুল হয়ে গেল।
সেটা একটা হইল। তাইলে সে আন্দোলন হওয়ার পরে এখন পরের বিচারিকভাবে শপথের ব্যবস্থা হয়তো হবে আর কি, আপিল যদি করল। কিন্তু তার যখন গেজেট হইল প্রথম, সেই সময় তো নির্বাচন কমিশন আপিল করে নাই। হ্যাঁ, সাথে সাথে গেজেট করে দিয়েছে না, আপিল তো করে নাই। তো এখন বলতেছে নাকি আবার সরকার পক্ষ আপিল করবে, দেখা যাক কি হয়। কিন্তু তার শপথে আর কোনো বাধা নেই। এবার যেটা বলছেন নির্বাচন, আপনি সেনাবাহিনীর কথা বললেন। সেনা প্রধান কিন্তু ইউনূস সাহেবের আগে 5ই আগস্টের সরকার পতনের পরে, পতন বলতে আমি এখনও বলি শেখ হাসিনা পালায় নাই, তাকে তো সসম্মানে পার করে দেওয়া হয়েছে। এটা তো পালানো হয় না, উনি তো আর ইরানের শাহনাজে নিজের প্লেনে চালায় চলে গেছে, তাকে দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু সেনা প্রধান বলছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, কেমন? তারপরে যেভাবে হোক সে দায়িত্ব তো আর ওনার কাছে থাকে নাই, উনি ইউনূস সাহেবরে মেনে নিলেন। পরে পত্রিকা দেখলাম যে বুকে পাথর চেপে উনি ইউনূসকে মানছেন। এটা এনসিপি বা জানাফার এরাই কারা নাকি বলছে, পত্রিকা যেটা দেখলাম। তো কারণ ইউনূস সাহেব তো তখন আসামি ছিলেন, তার বিরুদ্ধে কিছু মামলা ছিল, শ্রম আদালত ছিল, ট্যাক্সেস ছিল, তারপরেও সবাই মানছে এগুলা কেমনে কেমনে কী হয়ে যাইতেছে সেটা ভিন্ন জিনিস। এগুলা একসময় ইউনূস সাহেব হাসিনা ইউনূসবাজি করছে, ইউনূস সাহেব হাসিনাবাজিতে যাবে সেটা ভিন্ন জিনিস। নির্বাচন হওয়াটা, এখন আর্মি সে সময় রোল প্লে করতে পারে নাই বা নিজেরা পুরো দায়িত্ব নিতে পারে নাই। কেন? তার কারণ আমাদের আর্মির বদনাম আছে, তারা 1 নম্বরে বঙ্গবন্ধুকে হত্যা করছে। যদি বলে যে এটা উচ্ছৃঙ্খল কিছু, যাই হোক, তো আর্মি তো তারা করেছে। 1 নম্বর প্রেসিডেন্ট, 2 নম্বর প্রেসিডেন্ট, জাতির জনক প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে হত্যা করছে, তাহলে তাদের ডিসক্রেডিট আছে, ওইখানে বদনাম আছে। জিয়াউর রহমান সাহেবকে হত্যা করছে, আরেকটা ডিসক্রেডিট আছে। একেবারে নিরীহ মানুষ সাত্তারকে এরশাদ সরাই দিল, এটা আরেকটা ডিসক্রেডিট আছে। 1/11 মইনুর আইসা এদেরকে সেনা সমর্থিত সরকার হইল, ডিসক্রেডিট আছে। তো এতগুলা ডিসক্রেডিটের পরে সম্ভবত এইবার আমার মনে হয় এইগুলো, বা জাতিসংঘে আমাদের যে সৈন্যরা থাকে সেগুলো মিলাইয়া উনি যতটুক রোল নেন নাই, তারপরে উনি এই সরকারের সহযোগিতা করে যাচ্ছেন। এখন যদি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যদি শক্ত থাকে, তারা যদি রিয়েলি মিন করে থাকে যে ডিসেম্বরে, তাহলে এটা ডিসেম্বরে হতে বাধ্য। কারণ তাদের সমর্থন যদি উঠে যায়, পলিটিক্যালি ইউনূস সাহেবের তো কোনো কনস্টিটুয়েন্সি নাই, কোনো দিকে সাপোর্ট নাই। যেটা আছে উনি এখন যাদের বৈরমখা হয়ে আছেন উনি, তাদের তো মাঠে অফিস নাই, ফিল্ড নাই। যেইটুকু এখানে শক্তি আছে এই গায়ের শক্তিটুকু, বাকি রাজনৈতিক শক্তি বলতে, জনগণের শক্তি বলতে, বাইরে কনস্টিটিউশন বলতে সেটা নাই। সেই জন্য তারা হয়তো চাইছে, যেটা আমিও একটা চাই, যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে হয়তো ওদের ধারণা যে কিছু লোক তারা পেয়ে যাবে, সুবিধা হবে, বা আওয়ামী লীগ করতে পারে না এরকম লোক কিছু হয়তো তারা পাবে, জাতীয় নাগরিক। সবগুলো স্থানীয় সরকার আগে করতে বলছে না, দুটো অন্তত ঢাকা এবং চট্টগ্রাম বা যেখানে যেখানে বড় 2-1 জায়গায় করে নির্বাচন কমিশনের একটা পরীক্ষা চাচ্ছে যে আসলে এরা জাতীয় নির্বাচন করতে পারবে। শুনেন, আমি বলি সমস্ত স্থানীয় সরকার নির্বাচন আগে করলে অসুবিধা কি? স্থানীয় সরকারগুলো না থাকাতে মানুষের কি কষ্ট হইতেছে, কত ঝামেলা হইতেছে আপনার জনপ্রতিনিধি না থাকাতে। এটা আগে করলে অসুবিধা কি? এখন বাজার চায় না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় না, যারা ক্ষমতাতে জাতীয় সরকারে এসে যাবে মোটামুটি প্রস্তুত হয়ে আছে, তারা তো এটা চাইবে না। বরং আগে যদি স্থানীয় সরকার নির্বাচন সবগুলা দেন আপনি, একবারে ইউনিয়ন পরিষদ সবগুলো, তাহলে নির্বাচন কমিশনের টেস্টের কিছু নাই, এগুলা ঠিকঠাক মতো হয়ে যাক, তাহলে কিছু ভালো লোক নির্বাচিত হয়ে আসবে। কারণ যেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাবে, তখন এক চোকা হয়ে যাবে, এক জাতীয় হয়ে যাবে, নিউট্রাল লোক আসতে পারবে না। আর আপনি যেটা ভয় পাচ্ছে যে এখন নির্বাচন দিলে আওয়ামী লীগের লোক আসবে, আওয়ামী লীগের লোক যদি পপুলার হয় স্থানীয়ভাবে, আসলে অসুবিধা কী? তারা তো কিছু করতে পারবে না, করবে তো জাতীয় সরকার, সেখানে তো মূল পলিসিটা হবে।
আচ্ছা, এখন আরেকটা প্রসঙ্গ বেশ আপনি ওই উত্তরটা পাইলেন মিলিয়ন ডলারের, হ্যাঁ, আপনি যে তো- নির্বাচন কবে হবে? হ্যাঁ, যদি ওয়াকরুজ্জামান সাহেবরা রিয়েলি চায়, মিন করে যে ডিসেম্বর মধ্যে হোক, তাহলে হবে। তার কারণ তাদের সমর্থন উঠে গেলে মিস্টার ইউনূস উইল বি নো হায়ার। যে উত্তর পেয়েছি। এখন করিডোর ও বন্দর নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হলো, যে করিডোর দেয়া হবে বা হচ্ছে। বেশ কিছুদিন আলোচনা, পানি যখন ঘোলা হয়ে গেল, তখন একটা সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তা উপদেষ্টা তিনি একটা ব্যাখ্যা দিলেন। এরপরে বন্দর প্রসঙ্গ, সেটা নিয়েও কিন্তু সরকারের একরকম অবস্থান, সরকারকেই কাঠগড়ে আসলে সোশ্যাল মিডিয়া বলেন, রাজনৈতিক দলগুলো বলেন যে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে নেওয়া যায় না। তো অনেক আলোচনা সমালোচনা হলো, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ব্যাখ্যা করব, আমার মনে হচ্ছে ইউনূস সাহেব তো শুধু বাংলাদেশের নাগরিক না, শোনা যায় উনি নাকি বাইরেও নাগরিকত্ব আছে, 2 দেশ না 3 দেশের। শোনা যায় এই কথাটাকে আমরা করব। আমি তো জানি না ওনার কোথা কোথা আছে, আমি এগুলো জানি না, কারণ আমার তো পাসপোর্টই নেই, বহু আগে শেষ হয়ে গেছে, মেয়াদ করা হয় না। কার কি আছে, যেমন ওই যে আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব বলল যে তার শুধু বাংলাদেশের পাসপোর্ট আছে, কিন্তু উনি অন্য দেশের নাগরিকত্ব নাই এটা বলেন নাই, পাসপোর্ট নাই বলছি। তো নাগরিকত্ব এক জিনিস, পাসপোর্ট থাকা আর এক জিনিস। নাগরিক হইলে যে পাসপোর্ট থাকতে, আমি তো বাংলাদেশের নাগরিক, আমার পাসপোর্ট কি আছে নাকি এখন? নাই তো, এটা ভিন্ন জিনিস। এই যে বন্দর, করিডোর, এগুলো ইউনূস সাহেব তো ঠান্ডা মাথার মানুষ। আমি যখন প্রথম শপথ গ্রহণের পরে 2টা টিভিতে, একটাতে বলছিলাম হি ইজ পাওয়ার লাভার, ওই টিভিওয়ালারা পরে আমার ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, আর ডাকতো না। আরেকটা টিভিতে আমি বলছিলাম হি ইজ বোথ পাওয়ার লাভার অ্যান্ড মানি লাভার। এখন আপনারা সেগুলো যাচাই করেন, উনি একটা টোকা দিয়ে দেখেন কতটুক গিলে, না গিললে তো অসুবিধার কিছু নেই, এগুলো তো ওনার সুবিধা আছে। তিনি আন্তর্জাতিক লোক, গুতেরেজকে নিয়ে আসছেন, বাইরে তো একটা সমালোচনা, গুতেরেসকে আনার পরেই নাকি এই মানবিক করিডোরের কথাবার্তা উঠতেছে। গুতেরেস গাজাতে কিছু করতে পারতেছে না, ফিলিস্তিনের চামড়া উঠে শেষ করে ফেলতেছে, কিছু করতে পারে না, আর এখান দিয়ে ওই যে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের জন্য আসা কথা বলতেছে, হয় নাকি? হ্যাঁ, এটার মধ্যে পার্সোনাল ইন্টারেস্ট আছে কি না? গুতেরেসের মেয়াদ শেষ হইলে আমাদের নোবেল লরিয়েট ইউনূস সাহেব আবার মহাসচিব জাতিসংঘের হবেন কি না, সেটা চিন্তাভাবনা, সেটারও কোনো টাল আছে কি না, সেটাও একটা ভাবার বিষয় আছে। আর ইউনূস সাহেবের একটা সুবিধা হইল উনি আন্তর্জাতিকভাবে স্বনামধন্য। এখানে যদি উনি বাংলাদেশের প্রশাসক হিসাবে, সরকার প্রধান হিসাবে আরেকটা নোবেল নাও পান, তাহলে অন্তত আমার স্বাদ তো মিটল, উনি আসলেন তো। অনেকে তো স্বাদ মিলাই যায়, দেশের সরকার প্রধান হলো দেশ, এই স্বাদটা তো ওনার মিটল, ইতিহাসের নাম তো উঠল। ব্যর্থ হবেন, হয়ে যাচ্ছেন, ব্যর্থ হইলেও তো অন্তত একটা এফিটাপ থাকে, অত ওনারও একটা এফিটাপ থাকতে পারে ব্যর্থ হইলে। যদি ব্যর্থ হয়ে যায়, নির্বাচন না দেয়, তাহলে ব্যর্থ তো হবে। তখন কি হবে? দরকার হলে তখন এরকম একটা এফিটাপ থাকতে পারে, হিয়ার স্লিভস প্রফেসর ডক্টর ইউনূস, হু কেম ফ্রম নোবেল লরেট টু হেড অফ দ্য গভর্নমেন্ট ইন ইন্টারিম পিরিয়ড। কিন্তু এই যে করিডোর নিয়ে যখন সরকারের যে বক্তব্য, এত দেরিতে কেন আসলো? হ্যাঁ, কিছু আমি বললাম যে খেয়াল করেন নাই যে অ্যাসিড টেস্টের মতো বলে দেখে পার করতে পারে কি না, খাওয়াইতে পারে কি না। যখন দেখে যে পারে না, তখন যাইয়া বক্তব্য অনেক পরে আসে, তখন বলে যে কথা হয় নাই, কথা হবে না। অথচ কত কথা হইল, সবাই শুনল। রাজনৈতিক নেতারা যখন কথা বলে, তখন পরে কি বলে যে মিডিয়া আমার কথা মিসকোট করেছে, রেকর্ড বাজাইলেও বলে যে এটা ঠিক হয় নাই, এটা আমি বলি নাই। তো এখন তো কথা সেই সূত্রে এসে গেল। আর বিদেশিদেরকে দিয়ে দেওয়ার কথা, যেটা চিটং পোর্ট, এইগুলো উনি কেন বলতেছেন? ওনার মেয়াদ কতদিন, কি উনি কি আসলে মোটামুটি ওই আমি যে বলি 5 বছর রাখেন, ওনার একটা স্বপ্ন আছে, সেই 5 বছরের কি নিশ্চয়তা হয়ে গেছে কি না যে এগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন? তা না হইলে পলিটিক্যাল ইস্যুস ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া মেজর ইস্যুতে কথা বলছেন কেন? হ্যাঁ, ওনার একটা সুবিধা হইলে উনি বলছেন, না হইলে সরে আসবেন, ওনার তো কিছু যায় আসে না, উনি পরে নির্বাচন দিয়ে চলে যাবেন, সেইভাবে থাকতেছে, অসুবিধা কি?
কিন্তু আপনি যেহেতু বন্দরের কথা বললেন যে ওই দুটো ভাগ করার একটা ইয়ে ছিল, যেহেতু আপনি প্রত্যক্ষভাবে কাজ করেছেন এনবিআর এর চেয়ারম্যান হিসেবে, কিন্তু বন্দরের ইফিসিয়েন্সি তো বাড়ানো দরকার। জি, এই বিদেশিদের দিলে এসব প্রবলেমটা কোথায়? আপনি বিদেশি যে গোটা সরকারটা এখন বিদেশিদের হয়ে গেছে না, মানুষ যে সমালোচনা করে বলে, হ্যাঁ, এই যে যারা আছে বেশিরভাগই প্রথম তো আমি এনজিওগ্রামের গভর্নমেন্ট বলতাম, এখন যারা যারা কমিটিতে আসছে বা লিড দিতেছে এরা কয়জন দেশি, এগুলো তো বেশিরভাগই বিদেশে থাকে। এই যে ঐকমত্য কমিশনের যাকে সহসভাপতি না কি করছে আলী রিয়াজ, হুইজ হি, হোয়ার ডাজ হি কাম ফ্রম? এই যে খলিল, খলিল কোথায় ছিল? ফরেন সার্ভিসে ছিল, হ্যাঁ, তারপরে কয় বছর ছিল, কোথায় গেল, কোথা থেকে আসলো? হ্যাঁ, আরেকবার তাকে আমরা লাইম লাইনে দেখেছিলাম, বিচারপতি লতিফুর রহমান সাহেব, যদি এই খলিল 79 ব্যাচের ওই তো নাকি, আমি জানি না। না, ফরেন সার্ভিসের ফার্স্ট ম্যান সম্ভবত, হ্যাঁ, এটা যদি উনি হয়ে থাকেন তাহলে তো ওই সময় এ হইলো, ওইটাই যতটুকু জানি উনি, কারণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো এই যে সবগুলো এখানে বাইরে আসছে, লোকাল 10 মাসে কি হচ্ছে, আপনি যদি ভিতরের কাজ করতে চান ভিতরের লোক নিয়ে করতে হবে। আর বড় স্টেক হোল্ডার আপনার যদি মেয়াদটা বিবেচনায় 5 বছরের যদি কোনো নিশ্চয়তা না পেয়ে থাকেন বা ওরকম কোনো প্ল্যান না থেকে থাকে, তাহলে বড় ইস্যুসগুলো রাজনৈতিক সরকারের উপর ছেড়ে দেওয়া ভালো। তার কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ঝামেলাটা ফয়সালাটা রাজনৈতিক সরকারেরই হয়। আমরা এগুলো দেখলাম তো, মইনিউ সরকার দেখলাম না, ওই সময় তো আমি গভর্নমেন্টে ছিলাম, আমার কাছে সবুজ কাগজের স্লিপ পাঠিয়েছে না, ছোট ছোট সিট পাঠাইতো না। তো এখন আসে, যারা আসে প্রথম অনেক কিছু করার কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত তারা কোথায় যায়? জিয়াউর রহমান মার্শাল ল দিয়ে এসে পরে কোথায় আশ্রয় নিলেন? রাজনীতিতে। এরশাদ মার্শাল ল দিয়ে পরে কোথায় আশ্রয় নিলেন? রাজনীতিতে। কেমন মইনিউরা 111 করে পরে কোথায় সেরে দেমাককে দিবাসী সেফ এক্সিট কোথায় নিলেন? রাজনীতিতে। তাহলে দিনের শেষে যতই সমালোচনা করেন, যতই গালিগালাজ করেন, ওই রাজনীতি ছাড়া তো আপনি আবার আসতে পারছেন না। কারণ রাজনীতিকের তো দায়বদ্ধতা আছে, এদের তো দায়বদ্ধতা নাই যারা আসবে যাবে এভাবে। এরা তো 2 দিনের বৈরাগী বাতেরে অন্য গলার মতো অবস্থা। হ্যাঁ, আমি 5 বছর ইউনূস সাহেবকে দিতে বলছিলাম, উনি একটা বড় আশা বলছিলেন যে উনি দেশটাকে এমনভাবে দেখতে চান। এটা হইলো উনি নোবেল পাওয়ার পরে ওনাকে যখন বঙ্গভবনে সম্বর্ধনা দিল, বললেন যে বাংলাদেশে নাগরিকত্বের জন্য বিদেশিরা লাইন দিবে। তো সেই হিসাবে আশাপ্রদ ছিল, কিন্তু উনি সরকার গঠনের পরে দেখা গেল উনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন কতগুলো অপদার্থ, তারা কাজ বুঝে না, নিয়ম বুঝে না, কোনো ব্যক্তিত্ব সম্পন্ন এই জাতীয় লোক ভরপুর করে ফেলছে, যার ফলে কোনো কাজ আগাইতে পারতেছে না। তারপরে এখন কি যোগ হচ্ছে বাইরে, উনি 3-0 বলে না ব্যবসাটার মধ্যে 3-0। এখন দেখা যায় যে ওই যে জীবনটা তো 16 আনাই মিশে বাবু মাঝির গল্পের মতো, ওনার তো 0 আরেকটা যোগ হবে, উনি 0 হয়ে যান কিনা। আই এম অ্যাফ্রেড অফ। ঠিকভাবে ইলেকশন দিয়ে দিলে সসম্মানে যেতে পারবেন, নাহলে যে অবস্থা হতেছে, ধরেন এখন যে একটা মুখোমুখি বড় দল বাংলাদেশ জাতীয়তা দল আর একটা নূতন বাচ্চারা যারা এরা তো গায়ের শক্তিতে যেটা করতেছে, কিন্তু পলিটিক্যাল ম্যাচিউরিটি দিয়ে আগানোর মতো তাদের মুরব্বি কই। বলা হয় শুধু ইউনূস সাহেব একা মুরব্বি, বৈরাম খা হিসেবে আছেন। তাহলে কেওটিক সিচুয়েশন যেটা হচ্ছে, সে সাফারিংটা কার উপর আসতেছে? আলটিমেটলি রাস্তা বন্ধ হইলে আপনি কষ্টে পড়ছেন, আমি কষ্টে পড়তেছি। এই যে আপনার এখানে আনার জন্য আজকে ড্রাইভার সাহেব কত জায়গা ঘুরে কোনো রকমে আনলো, যাইতে তার 2 ঘন্টা লাগছে, এখান থেকে মাত্র যেতে আসতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগছেই। আচ্ছা, আরেকটা জিনিস আপনি একটু আলোচনা করছিলেন যে মব ভায়োলেন্স প্রসঙ্গ, যে বলা হচ্ছে যে উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা, এটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেখানে। সেনাপ্রধান এই যে যে পত্রিকা যেটা আসে, উনি বলেছেন যে এই মব ভায়োলেন্স সহ্য করা হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান এটা বলতে হবে কেন? সরকার কোথায়? সেনাপ্রধান কেন বলতে হবে এটা তো ইউনূস সাহেব ভালো বলতে পারবেন, অথবা সেনাপ্রধান নিজে বলতে পারবেন। কারণ সেনাপ্রধান তো ইলেকশনের বিষয়ে তো আগের থেকে বলে আসছেন, কেন বলছেন?
সেটাও তো তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে ওনার তো বলার কথা না, এর আগেও উনি ইলেকশনের কথা বলছেন না, তো বলার কথা না, তাহলে সেটা আসে। উনি একটা স্টেক সবটা দেখতেছেন, হয়তো উনিও নিজের দায়িত্ব আছে ভাবতেছেন, বলতেছেন, সেটা আছে। কিন্তু উনি যে বলছেন এখন এগুলো আর সহ্য করবেন না, যদি সহ্য না করেন তাহলে তো ভালো, আমরা এটা ওয়েলকাম করব। কিন্তু কতটুকু সহ্য করবেন কি করবেন না সেটা তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়ের উপর নির্ভর করবে। যে এখন ধরেন রাজনৈতিক সমীকরণ আসলে কোথায় যে দাঁড়াচ্ছে আপনি কি দেখেন? আমরা আওয়ামী লীগের যে সাময়িকভাবে স্থগিত, মানে বিচার না হওয়া পর্যন্ত নিবন্ধন স্থগিত, কার্যক্রম স্থগিত, তার মানে মাঠে আছে বিএনপি, জামাত এবং বাচ্চাদের যে এনসিপি। তা এই যে এখন একে অপরের সাথে দেখি দ্বন্দ্ব, একে অপরের গালাগালি বা কাদা ছোঁড়াছুড়ি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে রাজনৈতিক সমীকরণ নির্বাচনকে সামনে রেখে কি দাঁড়াচ্ছে? রাজনৈতিক সমীকরণ বলতে আপনার যারা নতুন পার্টি, জানাফা যেটা জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে, তারা চাইবে, আমি যেটা বুঝি এই পর্যন্ত কর্মকাণ্ডে, তারা চাইবে নির্বাচন যত পিছাইতে পারে তাদের জন্য সুবিধা, তারা একটু শক্ত হবে, গুছাইতে পারবে, হয়তো ইউনূস সাহেব আরও থাকলেন তাহলে আর একটু সুবিধা হবে, এটা তারা চাইতেই পারে। বড় দল, প্রতিষ্ঠিত বড় দল বাজার তো চাইবে তাড়াতাড়ি নির্বাচন হোক, তাহলে তারা তাড়াতাড়ি ক্ষমতায় বসতে পারবে। জামাত মাঝখান দিয়ে একটা সুবিধা নিচ্ছে, সেটা হলো জামাত কিন্তু এবার তারা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করার, সবসময় তো বাজাদের বি টিম হিসেবে ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেল্টারেই তারা ছিল, তাদের সরকারেও ছিল, তারা প্রটেকশন দিয়েছে। এবার তারা নিজেরা একটা শক্তি হিসেবে আসতে চাচ্ছে, কতটুকু পারবে সেটা পরের ব্যাপার। এখন হেফাজতকে কারা টানতে পারবে? হেফাজত একটা ভোট আছে তো, কিছু তাদের শক্তি আছে। তো এই সমীকরণের মধ্যে আলটিমেটলি ইলেকশন যদি ঠিকমতো হয় তাহলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলই তো এসে যাবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে কোন দিকে নেবে, কারা নেবে, এখন সেখানে আর একটা রাজনৈতিক সমীকরণ হবে, তারা কাদের সমর্থন দেবে। আওয়ামী লীগের ভোট তো কম না, 34 থেকে 37% ছিল আগে, সবসময় একটা হিসাব বিএনপির আর আওয়ামী লীগের। তো এইগুলা কোথায় যাবে, তাদেরকে কারা নেবে? জাতীয় নাগরিক পার্টি আগে ইলেকশন চাইলে একটা কথা উঠছে যে আওয়ামী লীগের কিছু লোকজন তারা যদি স্থানীয় সরকারে আনতে পারে এইগুলাকে তারা নিজেদের করে নিতে পারবে। এখন কারা নেবে? আমির খসরু মাহমুদ চৌধুরী বোধহয় বলেছেন না বিএনপির, হ্যাঁ, বলেছেন যে যারা আমাদের ডাইরেক্ট প্রতিহত করে নাই, ক্ষতি করে নাই, ক্লিন ইমেজ, হ্যাঁ ক্লিন ইমেজ আছে, মোটামুটি ক্লিন ইমেজ আছে, বা পরাকা আনতে প্রকাশ্যে না হলে আমাদের সহায়তা করেছে, তারা আমাদের এখানে আসলে কোনো অসুবিধার কিছু না, তাহলে দরজা একটা খুলে দিল, হ্যাঁ এরা ওইদিকে যেতে পারে, যাবে। আর আগেই তো এরকম কার ভিতরে কে ছিল সেগুলো তো ভাগ ছিলই। সমীকরণটা নির্বাচন আসলে, আমি বলি ফেয়ার নির্বাচনটা যদি হয়, আসলে যদি ফেয়ার নির্বাচন হয়, যদিও ইউনূস সাহেব বলে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করবেন উনি, করে দেবেন, যদি করেন, না করার কোনো মানে না হওয়ার, মানে এইটা না হওয়ার মতো পরিবেশ বা এইটাকে আমরা নিতে পারবো, এটা তো আমাদের হতেই হবে। আর হতেই হবে। কিন্তু এখন যে এই যে যারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল, জাতীয় নাগরিক পার্টি, ওরা কি বলল যে নির্বাচন কমিশনটা বাজাদের অফিস রুম হয়ে গেছে বিএনপির, সব তারা কিছুটা ঝাড় রটে কিছুটা বটে, হয়তো তারা ওদের শানে নজুল বা ডিএনএ টেস্ট করে যারা কমিশনে আছে তাদের আগের অতীত দেখে হয়তো এরকম কিছু অ্যানালজি ড্র করেছে, সেটা হইতে পারে। তারা এখন বলতেছে এই কমিশন বদলাইতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তো পুনর্গঠন করে আনবেন কাকে? আপনি আওয়ামী লীগের 16 বছরের আমার লোকজনগুলো বাদ দিলে থাকে বিএনপি জামাত। বিএনপি জামাত তো সবসময় এক রোশনে ছিল, একসাথে ছিল, তো সেগুলো তো আনবেন। তো এখন সরকার কারা চালাচ্ছে? আপনার নির্বাচন কমিশনই বলুন, ক্যাবিনেট ডিভিশনে বলুন, স্বরাষ্ট্রই বলুন, যারা যারা বড় বড় পদে আছে এরা কারা? যেগুলো আগে আনছেন সেগুলো তো তাহলে আওয়ামী লীগ বাদ দিলে বাকি বিএনপি জামাতের, তো বিএনপি জামাত দিয়ে তো আপনি সরকার চালাচ্ছেন, আওয়ামী লীগ তো বাদ দিলেন বললেন। আবার বলে যে দোসর রয়ে গেছে, তো রয়ে গেলে আপনি চিনতে পারতেছেন না, বেকায়দা পড়ছেন না।
তো নির্বাচনটা যদি রিয়েলি ফেয়ার হয় এবং যদি ঠিকমতো করা হয় তাহলে আপনার ছোটোখাটো দলটল যারা থাকবে তারা জোট করে অনেকে টিকবে না, উইড আউট হয়ে যাবে। আচ্ছা, ফেয়ার প্রসেসে যদি আপনি ইলেকশন দিতে পারেন তাহলে এই হম্বি দম্বি রাস্তার মাস্তানগিরি কিন্তু থাকবে না, গায়ের শক্তি যেটা দেখান ভোটের সময় এটা থাকবে না। কারণ গ্রামে গঞ্জে তারা কিন্তু এই যে কত দল আছে না আমাদের নিবন্ধনকৃত বলে 50-এর উপরে না কত, আমার যদি এখন কোনো পরীক্ষার জন্য বলে যে দলগুলোর নাম বলো, আমি সব সময় ইউনুস সাহেবের 3-0 চাইতে আরও 0 বেশি পারবো না। এত দল, একজনিয়া দল, দুইজনিয়া দল, নাম আসে সে দল, ওর নাম আসে এ দল, আজ কোনো দল না। এই জন্য মাঝে মাঝে আমিও একটা দল করে ফেলবি না ভাবতেছি, আরও নাকি কয়েকটা 5 লাইনে আছে। তো আপনি ফেয়ার ইলেকশন করলে সব উইড আউট হয়ে যাবে। নাম সর্বস্বগুলো কেন থাকে? জোট হয়, মহাজোট হয়। ওই জোটের বানান আবার আমার এক বাচ্চা সে ওই GOAT লিখছে আর কি, তো কারণ সে জিতে তো জ হয়, GOAT জোট লিখছে, তো তার বানানের মধ্যে যে জোট, সেই জোট তো শেষ নাই। আপনি রাজনীতিতে ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে মানুষ আগে বলদ পালতো না, ছাগল দিয়ে হাল চাষ করত। পলিটিক্স খুব কঠিন জিনিস। এই যে যুদ্ধ নিয়ে বলা হয় না সব সময়, এটা বোধহয় চার্চিল বলছিল, ওয়ার ইজ এ ম্যাটার নট টু বি লেফট উইথ দ্য জেনারেলস। জেনারেলরা যুদ্ধ করবে, কিন্তু আদৌ যুদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত নেবে পলিটিশিয়ান, রাজনীতিকরা। রাজনীতি করতে গেলে বহুত কঠিন জিনিস আছে, অনেক চাল চাতুরি লাগে। খোদ ফজলুল হক সাহেবের মতো লোকও তো সিনিয়র ফিস সাহেবের ভোট পাওয়ার জন্য যুক্ত ফ্রন্টের সময় ওই যে ডিকশনারি একটারে কোরআন শরীফের মতো জুলদানের মধ্যে ঢুরে বলতেছে, ইয়া দোষ নেসারউদ্দিন, হ্যাঁ ইয়া দোষ নেসারউদ্দিন। আবার ঠিক সেই ফজলুল হক সাহেবের মতো জনদরদি তিনিও তো যখন ক্ষমতায় আসলেন তখন আগে কি বলছিল, কত দফা বলছে না সব সময় এটা দেবে টেবে, ক্ষমতায় আসি বলছে যে না এখন তো আর এগুলা দেয়া যাবে না। এবং সুন্দর করে ব্যাখ্যা বলছে যে আগে তো শীতল ফিটার উপরের দিক দেখছিলাম ফকফকা সাদা, ফাতিলের সাথে যেটা লেগে আছে এটা তো কালো, এটা তো দেখি নাই, চেয়ারে বসে টের পাইতেছি। রাজনীতি খেলা একটু বেশকম হয়ে গেলে দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ওয়াজ লস্ট ফর 5 মিনিটস, একটু বেশকম হইলে শেষ হয়ে যাবে। আমাদের ওখানে ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে আগের বার একজন জিতে গেল, কেমনে জিতলো? তার পপুলার ভোট থাকাতেও জিতলো। সে অন্য চেয়ারম্যানের লোকজন কাছে যে হারবে, যে জিতে যাবে তার কাছে হারু ফাটিয়ে খালি লোক পাঠায় যে উনি ওখানে এত ভোট পাইছে এত ভোট পাইছে, এমনভাবে তাকে প্রলুব্ধ করে রাখলো সে একটু খুশিতে থেমে গেল, আর তার সব লোকগুলো গেলো, তার লোকগুলোর ওই আটকাইলো, জিতে গেল। ভোটের মারপেস কেমন? আর রাজনীতিতে ওই খেলটা দরকার আছে। 2 গ্রামে লড়াই হইল না, কোন গ্রামে শক্তিশালী ফোন বেশি, বল সিদ্ধান্ত হইল যে 2 গ্রামের মারামারির দরকার নাই। 2 গ্রামে 2টা পণ্ডিত আছে, বলে যে 2 পণ্ডিতের বাহাস হোক, লড়াই হোক, পণ্ডিত যে জিতে ওই গ্রাম জিতে যাবে, সবাই মারামারির দরকার নাই। এখন 1 গ্রামের তো পণ্ডিত মুখ্য কিছু জানে না, আর গ্রামের পণ্ডিত আসলে জ্ঞানী। তো প্রথম জ্ঞানীটা এরে প্রশ্ন করলো বোকাটারে, মনে করলো শক্ত প্রশ্ন বললে পারবে না, বলো তো হর্নসেপ ডাইলেমার অর্থ কী? কোনো রকমের কেমনে জানা ছিল উভয় সংকট নাকি বলে ফেলছে হর্নসেপ ডাইলেমা। তাহলে এই ফার্স্টে ও জ্ঞানী মানুষ বললো যে হ্যাঁ উত্তর সঠিক হয়েছে, তাহলে ও জিতলো। এখন এই বোকাটা প্রশ্ন করার জন্য কেমনে জ্ঞানীরা হারায় কেমনে কিছু জানে না, তার মধ্যে ওরা শিখিয়ে দিছে তুমি ছোট্ট একটা প্রশ্ন করবা যে আই ডু নট নো ইট, এটা বাংলা বলেন। তো জ্ঞানীজনরে বোকায় জিজ্ঞেস করলো আই ডু নট নো ইট বাংলা বলেন, যেই সে বাংলা বলছে আমি জানি না, এরা লাঠি নিয়ে ফিটানো শুরু, দেখছো এরকম মাস্টার জানে না, এটার বাংলায় যে আমি জানি না এটা তো আর ওরা ইংরেজি বুঝে না, টেকনিক লাগে, কিছু কিছু টেকনিকের ব্যাপার আছে, সময়ে টেকনিক কাজ করে, ওই টেকনিক ভুল করলেই বেকায়দা পড়ে। জি, এখন অন্য একটা প্রসঙ্গে আলোচনা করি, যে ভারত প্রসঙ্গ একটু আলোচনা না করলে কেমন হয় বলেন? কারণ ভারত প্রসঙ্গ
কারণ হলো ইদানিং আপনি খেয়াল করেছেন যে ভারত পোষিন করা শুরু করছে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে। তো বাংলাদেশ সরকার তো চিঠির পর চিঠি দিচ্ছে, তারা তো ডিপ্লোম্যাটিক ভাষায় তাদের মতো করে বলছে, কিন্তু আসলে তারা এটা স্বীকার করছে না। একই সাথে আপনি দেখবেন যে বিভিন্নভাবে বাণিজ্যে বাধা সৃষ্টি করছে, বিভিন্ন কিছু বিধিনিষেধ দিচ্ছে বা কোনো চুক্তি বাতিল করতেছে না। তো সেক্ষেত্রে ভারতের এই অবস্থান একটার পর একটা তো আসছে কেন? এটা কি এই জন্যে যে তাদের অনুগত সরকার বাংলাদেশের মানুষ বিদায় করে দিয়েছে, নাকি এটাকে কিভাবে দেখেন আপনি? একটা অংশ তো ওইটা আছেই, তার অনুগত সরকার এখন নাই, স্বাভাবিকভাবে তার একটা প্রতিহিংসা পরায়ণতা থাকবে। আর বড় দেশ না, বড় বর্ডার, দাদাগিরিটা তো সে রাখতেই চাইবে। অতএব যেভাবে কৌশলে পারে দমানোর চেষ্টা করবে। মোদি কি ইউনূস সাহেবের সাথে দেখা করতে চাইছিল? কোনো রকমে কায়দা করে চীনে একটু ঘুরে আসাতে পরে ব্যাংককে যায় কোনো রকম একটু দেখা হইলো, তাও কাজের কথা কি কিছু বলছে? বলে নাই। ভারত তার আধিপত্য, বড়গিরি, দাদাগিরি বজায় রাখার জন্য এটা করবে। আপনি কতটুকু এটা মেনে চলতে পারবেন, কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন, সেটা আপনার নিজের কলা কৌশলের উপর নির্ভর করবে। কারণ দেশ ছোট, আবার আছে উজানে। পানিতে দেখলেন না গতবার আমাদের যে সমস্ত ফেনি টেনিতে সব ডুবে গেল, হঠাৎ করে ছেড়ে দিল বিনা নোটিশে। তো এখন আবার তিস্তাতে নাকি ওখানে প্লাবিত হয়ে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি বেশি হলে ছেড়ে দেবে। তো তাকে বড় হিসাবে কায়দা করে মাইনা চলতে পারলে ভালো, কিছু আদায় করতে পারলে ভালো, না হলে সে অত্যাচার করতেই থাকবে, পুশিন করবে, আরও ঝামেলা করবে, ওই বন্দর বন্ধ করে এভাবে আপনাকে কোণঠাসা করার চেষ্টা করতেই থাকবে। আপনার নিজের শক্তি দিয়ে আপনি কতটুক অন্যদিকে হাত বাড়াইয়ে কিছু কাভার করতে পারবেন, তাহলে আপনি ব্যালেন্স করতে পারবেন। ভারত সবসময় এটা চাইবে। এখন সর্বশেষে হলো যে আমার মানে আপনার কোনো কিছু যোগ করতে চান কিনা, আলোচনা শেষ করব, মানে এমন কিছু যেটা আমি কোশ্চেন করি নাই কিন্তু আপনার মনের ভিতর আছে, একটু বলতে চান? আমি তো কোশ্চেনের বাইরে বলি কম, কারণ আমি আপনাদের এখানে 3 মাস পরে আসলাম। এখন এর আগে আমাকে এক টিভিতে গত মাসের 7 তারিখে, এপ্রিলের 7 তারিখে গিয়েছিলাম। তো তখন একটা গল্প বলা নিয়ে পরে অনেকে মন্তব্য বলল যে আপনার এই যে ইউনূস সাহেবের কী পরিণতি হবে, কি অবস্থা হবে। তা আমি তখন বললাম যে শুনেন, যে দেশের যোগ্য লোক নাই সেখানে ওরা সবাইকে যোগ্য করতে চায়, গ্রামের লোকজন, বাচ্চা কাচ্চা মানুষ হোক। তো মানুষ হওয়ার জন্য হুজুর রাখছে। হুজুরও তো ওই রকম, হুজুর বাচ্চাদের খালি সবক দিতেছে, তালিমালি জাগ দিন, তালিমালি জাগ দিন, তালিমালি জাগ দিন। বাচ্চারা এটা ফুটতেছে 6 মাস, 7 মাস, 8 মাস ফুটতেছে। তো এখন 6 মাস 7 মাস ওরা তো মা বাপ কিছু বুঝে না, বাচ্চারা ওই এক সবক তালিমালি জাগ দিন পড়তেছে। এখন এই হুজুরের থেকে আরেকজন একটু বুঝে দিয়ে ওইখান দিয়ে হাঁটার সময় একদিন দেখে যে কিরে তোরা সব সময় 7 মাস 8 মাস 9 মাস হইল, হ্যাঁ এই 9 মাস ধরেই তো এক সবকে পড়তেছস তালিমালি জাগ দিন। এখন নূতন সবক পর, হুজুর গেছে পান খাইতে, এই তান করে খাবি কদিন, এই তান করে খাবি কদিন। এবার হুজুর এসে যখন শুনলো যে এবার তো নূতন হোক, বলে হুজুর, আরেক হুজুর বলছে এই সবক তো 10 মাস 9 মাস মুখস্থ করলাম, হয়ে গেছে, এখন এই তান করেই খাবি কদিন। এবার হুজুর ফুটকা পাটকালে চলে গেছে। কে কখন কিভাবে যাবে? হাসিনার পতন হবে আমি লিখছি আগের থেকে, হাসিনার এত অহংকার ভালো না, যে আমি শুধু দেশপ্রেমিক এটা ভাবার কোনো কারণ নাই, অহংকার পতনের বল। ইউনূস সাহেব আসবে এটাও লিখছি 11 মাস আগে, যে বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, আসলেন তো, কিন্তু এসে তো উনি সামাল দিতে পারতেছেন না। ওনার জন্য বেহেতের হবে সুন্দরভাবে যে ইলেকশন দেবেন বলছেন, ওই ইলেকশনটা উনি দিয়ে দেন। এখন আমি আগে 5 বছরের কথা বলছিলাম, কিন্তু যে অবস্থা আসছে এখন তো উনি 5 বছর টিকে থাকবেন কিনা আমার সন্দেহ লাগতেছে। কেওটিক সিচুয়েশন হয়ে গেছে। সংস্কারের যেটুক সবাই একমত হয়েছে সেটুক পারলে কিছু করেন, না হলে আসলে সুন্দর একটা ইলেকশন দিয়ে সসম্মানে চলে যান, এপিট্যাপটা ভালো থাকবে। যে
অনেক ধন্যবাদ বদিউর রহমান, আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি আমাদের সময় দিয়েছেন। আগামী দিনে আবার আপনার সাথে কথা হবে সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।